আসসালামু আলাইকুম। শেখ আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছো। আমরা আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। পরীক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায় এবং কিছু টপিকস, পুরো অধ্যায়টি আসলে আলোচনা করা সম্ভব হবে না, কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে আলোচনা করব যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো শিক্ষার্থীরা পাঠ শুরু করি। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ ও ইলেকট্রন বিন্যাস। আবারও বলছি শিক্ষার্থীরা, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ, ইলেকট্রন বিন্যাস। এখন চলো শিক্ষার্থীরা আবার একটু রিভাইজ করি। আমরা তো অধ্যায়টি আগে পড়েছিলাম, একটু রিভাইজে চলে যাই। আমরা জানি পরমাণুর একটি কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস। আর পরমাণুর বাইরে এরকম বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। এবং আমরা এটাও জানি যে কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন, কেন্দ্রে থাকে প্রোটন ও নিউট্রন। আর এই যে বৃত্তাকার কক্ষপথ, এই বৃত্তাকার কক্ষপথে থাকে ইলেকট্রন। প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। নিউট্রনের চার্জ নেই, এটি চার্জ নিরপেক্ষ। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমাদের মনে আছে বিজ্ঞানী সর্বপ্রথম ডেমোক্রিটাস পরমাণুর গঠন নিয়ে বলেছিলেন এবং তিনি বলেছিলেন এই পরমাণু অবিভাজ্য, অর্থাৎ একে ভাঙা যায় না। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী অ্যারিস্টটল বলেছিল এটাকে ভাঙা যায়। এরই ধারাবাহিকতায় দেখা গেছে অ্যারিস্টটল বলল যে পরমাণু অবিভাজ্য। এরপর অ্যারিস্টটলের এই ধারণাটা ডাল্টনের দেওয়া মতবাদের কারণে, সেই মতবাদের কারণে আমাদের কি হলো, অ্যারিস্টটল যে বিভাজ্যতার কথা বলেছিলেন সেটাকে আর গ্রহণযোগ্যতা পেল না। পরবর্তীতে দেখা গেল যে না, পরমাণুকে আসলে ভাঙা যায়, যারই ধারাবাহিকতায় আমরা পেয়েছি তিনটি কণা। অর্থাৎ পরমাণুকে যদি আমরা ভাঙি তাহলে তিনটি কণা পেয়েছিলাম, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। আশা করি তোমাদের মনে আছে, আবারও যেহেতু রিভাইজ এজন্য বলছি। এবং এই প্রোটন আর নিউট্রনের মধ্যে দুটি কণা অর্থাৎ প্রোটন আর নিউট্রন থাকে হচ্ছে আমাদের কেন্দ্রের নিউক্লিয়াসে, আর বাকি যেটা ইলেকট্রন সেটা থাকে হচ্ছে কক্ষপথে। চার্জও আমরা জেনে নিব। এবার শিক্ষার্থীরা আমরা জানবো পারমাণবিক সংখ্যা কি। মৌলের পরমাণুর নিউক্লিয়াসে বা কেন্দ্রে বিদ্যমান প্রোটন সংখ্যাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। অর্থাৎ প্রোটন যদি থাকে কেন্দ্রে, প্রোটন যদি থাকে সে 11, তাহলে তার পারমাণবিক সংখ্যা হবে 11। যদি কেন্দ্রে প্রোটন থাকে 12, তাহলে তার পারমাণবিক সংখ্যা 12। এইভাবে আমরা প্রোটন সংখ্যা দ্বারাই পারমাণবিক সংখ্যাকে বুঝে থাকি। এরপরে যেটা আছে ভর সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে মৌলের পরমাণু নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টি। আবার বলছি শিক্ষার্থীরা, ভর সংখ্যা হচ্ছে কেন্দ্রে বিদ্যমান প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টি। সাপোজ ধরো এই যে 11, এর কেন্দ্রে 12টি ইলেকট্রন রয়েছে, তাহলে তার ভর সংখ্যা কত হতো? 11 আর 12 যোগ করলে হতো 23। তাহলে এইভাবে আমরা কেন্দ্রে প্রোটন আর নিউট্রন সংখ্যা জানলে তার ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা বের করতে পারব। আমরা যদি প্রোটন আর নিউট্রন সংখ্যা জানি তাহলে দুটাকে যোগ করে দিলেই আমরা তার কি বের করতে পারবো? ভর সংখ্যা বের করতে পারবো। আরেকটি কথা যেটা তোমাদের না বললেই নয়, সেটা সবসময় মনে রাখবে, মৌলের প্রোটন সংখ্যা তথা পারমাণবিক সংখ্যাই হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা, যতক্ষণ পর্যন্ত না পরমাণু ইলেকট্রন দান বা গ্রহণ করছে। অর্থাৎ চার্জবিহীন, যাদের মাথায় চার্জ নেই, তা সেই ধরনের পরমাণুর ক্ষেত্রে তার প্রোটন সংখ্যাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা। এবার আসো শিক্ষার্থীরা, আমরা একটি সমস্যা দেখব। অক্সিজেনের কেন্দ্রে বিদ্যমান প্রোটন সংখ্যা, অক্সিজেনের কেন্দ্রে বিদ্যমান প্রোটন সংখ্যা 8। বলা হলো এর পারমাণবিক সংখ্যা তাহলে কত হবে শিক্ষার্থীরা? হ্যাঁ, তোমরা পেয়েছো, এটা হচ্ছে 8। অক্সিজেনের কেন্দ্রে বিদ্যমান প্রোটন সংখ্যা 8, তাহলে তার পারমাণবিক সংখ্যা কত হচ্ছে? 8। এরপরে এই অক্সিজেনের কেন্দ্রে বলা হলো নিউট্রন সংখ্যা, তাহলে আমরা ভর সংখ্যা বের করতে পারবো। ভর সংখ্যা কি হবে? প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল। 8 আর 8 16। তাহলে অক্সিজেনের আমরা প্রোটন সংখ্যা কত পেলাম শিক্ষার্থীরা? 8। সেই কারণে তার পারমাণবিক সংখ্যা 8। নিউট্রন সংখ্যা ছিল 8, 8 আর 8 যোগ করে হয়ে গেল আমাদের 16। তাহলে
নকশা দিয়ে দিলাম। এটা তোমরা এখানে দেখো চিন্তা করো, তোমাদের চিন্তার জন্য একটি কাজ দিয়ে দিলাম। এই কাজটা তোমরা চিন্তা করে ভেবে আমাকে কমেন্টসে অ্যানসার দিবে। সোডিয়ামের ভর সংখ্যা 23, পারমাণবিক সংখ্যা 11, প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত হবে? আশা করি বুদ্ধি করে বের করতে পারবে। ভর সংখ্যা দেওয়া আছে আর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন সংখ্যা বের করবে। এবার শিক্ষার্থীরা আমরা চলে যাব আইসোটোপ। আইসোটোপ কি একটু দেখুন। কার্বন সি, মনে আছে তো মৌলগুলোকে? সি হচ্ছে কার্বন, এর পারমাণবিক সংখ্যা 12, পারমাণবিক সংখ্যা 6, 6, 6। তাহলে এদের ভর সংখ্যা কত? এর ভর সংখ্যা 12, এর ভর সংখ্যা 13, এর ভর সংখ্যা 14। খেয়াল করো শিক্ষার্থীরা, কার্বন একটি মৌল, কার্বন একটি মৌল যার 3টি পরমাণু আমি লিখেছি। কার্বনের এই প্রথম কার্বনের ভর পারমাণবিক সংখ্যা কিন্তু সেম আছে, পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন করিনি, কিন্তু এই যে মাথায় এটা যেটা লেখা হয় সেটা ভর সংখ্যা। এটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো তো, কি দেখতে পাচ্ছ? পারমাণবিক সংখ্যা কিন্তু সেম আছে, একই আছে, কিন্তু পরিবর্তন হয়েছে কি? ভর সংখ্যা পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমরা কি বলবো? আইসোটোপ কাকে বলে? একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌলের ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলোকে আইসোটোপ বলা হয়। তাহলে একই পারমাণবিক সংখ্যা থাকবে, যাদের ভর সংখ্যা হবে ভিন্ন, তাদেরকে আমরা কি বলবো? আইসোটোপ। খেয়াল করো আরেকটা জিনিস যেটা তোমাদেরকে না বললেই না, সেটা হচ্ছে আসলে এই আইসোটোপটা সৃষ্টি হয় কেন, কিসের ভিন্নতার কারণে। এখানে দেখো ভর সংখ্যা 12, পারমাণবিক সংখ্যা 6। ভর সংখ্যা থেকে আমি যদি পারমাণবিক সংখ্যাকে বাদ দেই তাহলে থাকে কি? নিউট্রন সংখ্যা। তাহলে 12 থেকে 6 যখন তুমি বিয়োগ করছো, নিউট্রন সংখ্যা থাকছে 6। সেম একই ভাবে তুমি 13 থেকে যখন 6 বিয়োগ করবা থাকবে কত? 7। আবার তুমি 14 থেকে 6 বিয়োগ করবা 8। তাহলে খেয়াল করো শিক্ষার্থীরা, চেঞ্জ হচ্ছে কি? নিউট্রন সংখ্যা। তার মানে আমরা বলতে পারি নিউট্রন সংখ্যার ভিন্নতাই আইসোটোপ সৃষ্টির জন্য দায়ী। অর্থাৎ একই মৌলের পরমাণুগুলোর মধ্যে যখন নিউট্রন সংখ্যার ভিন্নতা আসবে, অর্থাৎ নিউট্রন সংখ্যাটা ক্রমান্বয়ে এখানে কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে, তাহলে তাকে আমরা কি বলবো? এই ধরনের পরমাণুগুলোকে, মৌলের পরমাণুকে আমরা কি বলবো? আইসোটোপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরীক্ষায় এই প্রশ্নটা এভাবে না আসে, এভাবে যদি আসতো যে এই দুটি মৌলের পরমাণুগুলোর মধ্যে সম্পর্ক কি, তাহলে কিন্তু তুমি সহজেই বলতে পারতে যে হ্যাঁ, এই মৌলগুলোর মধ্যে সম্পর্ক হচ্ছে এরা পরস্পরের আইসোটোপ। নিউট্রন ভিন্নতার কারণে এদের ভর সংখ্যা ভিন্ন হলেও পারমাণবিক সংখ্যা কিন্তু এক, এ কারণে এরা পরস্পরের আইসোটোপ। এবার আমরা শিক্ষার্থীরা চলে যাব ইলেকট্রন বিন্যাস। তার আগে তোমাদের মৌলগুলোর নাম মনে আছে কিনা দেখি আমরা। হাইড্রোজেন,
লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। পারমাণবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, ক্লোরিন, সালফার, ক্লোরিন, আর্গন, বিষ। তোমাদের বইয়ে 20টি মৌল আছে, এই 20টি মৌলই আমরা আজকে আলোচনা করব। তাহলে এই 20টি মৌলর ইলেকট্রন বিন্যাস আমাদের শিখতে হবে। আগে আমরা শিখে নেই যে আসলে ইলেকট্রন বিন্যাস কিভাবে হয়। ইলেকট্রন বিন্যাস হয় শিক্ষার্থীরা 2n স্কয়ারের সূত্রের সাহায্যে। 2n স্কয়ারের সূত্রের সাহায্যে। এখানে n হচ্ছে কক্ষপথের সংখ্যা। তাহলে আমরা একটু দেখি কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে। যখন n 1 তখন হচ্ছে কক্ষপথ 1। সূত্র অনুযায়ী 2n স্কয়ার, তাহলে 2 * 1 এর উপরে স্কয়ার, দ্যাট মিন্স 2। n 2 হলে কক্ষপথ নাম্বার 2, সেই ক্ষেত্রে 2 * 2 এর উপরে স্কয়ার, 2 * হচ্ছে 2 দুগুণে 4 8। n যখন যখন 3 তখন কক্ষপথ নাম্বার 3, 2 * 3 স্কয়ার 9 18। n 4, 4 নম্বর কক্ষপথ 4 স্কয়ার 16 32। এইভাবে ক্রমান্বয়ে আমরা করতে পারবো। যেহেতু আমাদের 20টি মৌল, এর থেকে আর বেশি লাগবে না। তাহলে শিক্ষার্থীরা আমরা কি দেখতে পেলাম? প্রথম কক্ষপথে থাকবে 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা, 18টা, 32টা। তাহলে এইভাবে আমরা এটা মনে রাখবো। 2 8 18 32, 2 8 2 8 18 32। এই হচ্ছে আমাদের প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ আর চতুর্থ কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা। ধারণ ক্ষমতা মানে হচ্ছে ধরো একটা গ্লাসে 1 গ্লাস পরিমাণে পানি ধরবে। এখন তুমি চাইলে গ্লাসটাকে পরিপূর্ণ করতে পারো, কমও নিতে পারো, অর্ধেকও নিতে পারো বা তার চেয়ে কমও নিতে পারো। বেশি নিতে পারবে না, কারণ বেশি নিলে পানি কি হবে? উপচে পড়ে যাবে। এটার ক্ষেত্রেও সেম, অর্থাৎ ইলেকট্রন প্রথম কক্ষপথে 2টাই থাকতে পারে, চাইলে একটাও থাকতে পারে, কিন্তু 2 এর অধিক হবে না। সেম দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে 8টি ইলেকট্রন থাকতে পারে, 8 এর অধিক থাকবে না, কম থাকতে পারে। তাহলে আমরা যেটা এতক্ষণ শিখে ফেলেছি যে প্রোটন সংখ্যাই তার ইলেকট্রন সংখ্যা। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তাহলে ইলেকট্রন আছে একটা, তাহলে সেটা কোথায় যাবে? প্রথম কক্ষপথে। তাহলে আমি প্রথম কক্ষপথে কত লিখব শিক্ষার্থীরা? 1। এখানে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তাহলে তার ইলেকট্রন প্রথম কক্ষপথে কয়টা যাবে শিক্ষার্থীরা? 2টা। লিথিয়ামের 3টা ইলেকট্রন, তাহলে প্রথম কক্ষপথে যেহেতু সর্বোচ্চ 2টা যেতে পারে, 2টা দিয়ে দিলাম, 3 থেকে 2 চলে গেল, থাকলো 1। বেরিলিয়ামের 4, তাহলে প্রথম কক্ষপথে 2টা দেওয়ার পর এখানে থাকবে 2টা। বোরনের 5, প্রথম কক্ষপথে 2টা দেওয়ার পর থাকবে 3টা। কার্বনের প্রথম কক্ষপথে 2টা দেওয়ার পর থাকবে 4টা। নাইট্রোজেনের প্রথম কক্ষপথে 2টা দেওয়ার পরে থাকবে হচ্ছে 5টা। অক্সিজেনকে 2টা দেওয়ার পরে থাকবে হচ্ছে 6টা। ফ্লোরিনকে 2টা দেওয়ার পর থাকবে হচ্ছে 7টা। নিয়নকে 2টা দেওয়ার পর
যে কারণে সে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। এই দুইটা ইলেকট্রন নিয়ে নিষ্ক্রিয় হওয়াটাকে বলা হয় দ্বিত্ব নিয়ম, দুইয়ের নিয়ম। আর নিয়নের এখানে আটটা, এও দ্বিতীয় কক্ষপথের ধারণ ক্ষমতাকে পরিপূর্ণ করে দিয়েছে। তাহলে এখানে আছে আটটা, এর জন্য সে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। আর এখানে বাইরের কক্ষপথে আটটা ইলেকট্রন আছে। ম্যাডাম তৃতীয় কক্ষপথের ধারণ ক্ষমতা আপনি বলছেন 18টা, এর তো 8টা, তাহলে এ কেন নিষ্ক্রিয় হলো? এবার এটা হচ্ছে আটের নিয়ম বলা হয়। কোন মৌলের বাইরের শক্তি স্তরে 8টা ইলেকট্রন নিয়ে অর্থাৎ অষ্টক গঠন করে, আটকে অষ্টক বলা হয়, অষ্টক কাঠামো নিয়েও সে রাসায়নিকভাবে স্থিতিশীলতা অর্জন করে। এ কারণে এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। পরীক্ষার প্রশ্ন আসতে পারে, এই জন্য তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। আমরা এখন চলে যাব বাড়ির কাজে। শিক্ষার্থীরা বাড়ির কাজ আমরা সবাই লিখে নিব এবং অবশ্যই ভাষায় অনুশীলন করব। বাড়ির কাজটা দেখে নাও শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তোমাদের বাড়ির কাজটি দেখে নিয়েছো নিশ্চয়ই। এইরকম একটি উদ্দীপক আমি তোমাদের জন্য দিয়েছি, যেখানে মৌল হিসাবে আছে এ বি সি, এটি প্রতীকী অর্থে ব্যবহৃত। পারমাণবিক সংখ্যা 17, 6 6, আর নিউট্রন সংখ্যা হচ্ছে 18, 8 6। কত আমি বলেছি আইসোটোপ কাকে বলে, খতে আমি বলেছি অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা 27 বলতে কি বুঝো, আর গতে আমি দিয়েছি বি ও সি এর মধ্যে সম্পর্ক আলোচনা করো। ঘতে আমি দিয়েছি এ মৌলের ইলেকট্রন বিন্যাস চিত্র সহ আলোচনা করব। শিক্ষার্থীরা চিত্র বলতে আসলে আমরা যে বৃত্তাকার আকারে ইলেকট্রন বিন্যাসটা করে থাকি, অর্থাৎ নিউক্লিয়াসের কেন্দ্র এঁকে প্রথম সার্কেল, দ্বিতীয় সার্কেল, তৃতীয় সার্কেল ইলেকট্রন বিন্যাস দিই সেটা। আমি এখানে উদাহরণ হিসেবে ম্যাগনেসিয়ামকে বেছে নিয়েছি। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12। জেনারেলি এর ইলেকট্রন বিন্যাস 2 8 2। তাহলে তুমি এর ইলেকট্রন বিন্যাসটা করার জন্য কয়টা সার্কেল আঁকবা? 1 2 3টা সার্কেল আঁকবা এবং কম্পাস দিয়ে সুন্দর করে সমদূরত্বে আঁকবা। আঁকার পর প্রথম কক্ষপথে এই যে 2টা দিয়ে দিবা, দ্বিতীয় কক্ষপথে 8টা দিয়ে দিবা, তৃতীয় কক্ষপথে 2টা ইলেকট্রন এভাবে দিয়ে দিবা। দিয়ে দিলেই তোমার চিত্রের সাহায্যে ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। যেহেতু 4 মার্কসের প্রশ্ন, তাই একটু ব্যাখ্যা করে লিখবা। 2n² সূত্র অনুযায়ী প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা এবং তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন থাকে। তবে এখানে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা, আমি এটা নামতে বলছি, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, সুতরাং প্রথম কক্ষপথে 2টি থাকবে, দ্বিতীয় কক্ষপথে 8টি থাকার পর ইলেকট্রন অবশিষ্ট থাকে মাত্র 2টি, এবং এই 2টি ইলেকট্রন তৃতীয় কক্ষপথে থাকবে। এভাবে একটু ব্যাখ্যা করে দিলেই 4 মার্কস পেয়ে যাবে। এই অধ্যায়টা এত কি বলবো গুরুত্বপূর্ণ, যারা ভবিষ্যতে 8 থেকে 9 বা সায়েন্স নেওয়ার চিন্তা ভাবনা করছো তাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। কারণ রসায়ন যে সাবজেক্টটি আছে এখানে কিন্তু এখান থেকে আলোচনা আসবে আর কি। এবং এই যে আমি সৃজনশীলটা দিলাম শিক্ষার্থীরা, সৃজনশীলটা অবশ্যই আমার তোমাদের প্রতি, আমি তোমাদেরকে বলবো যে তোমাদের প্রতি আমার এটা একটা আদেশের মতোই মনে করো যে এটা অবশ্যই তোমরা, আমরা যে সৃজনশীলগুলো, আমি না সকল টিচার তোমাদেরকে যে সৃজনশীলগুলো দিচ্ছে, অঙ্ক, সমাজ বিজ্ঞান, ধর্ম, যে যেটা পড়াচ্ছে, যে সৃজনশীলগুলো দিচ্ছে পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই এই সৃজনশীলগুলো অবশ্যই বাসায় বেশি বেশি অনুশীলন করবা, নিজেদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে থাকো। পরবর্তী ক্লাসের আমরা